আমার আজকের নিবেদন কবি পার্বতী মোদকের লেখা একটি গল্প, বাজি হারার সুখ। দুপুরে খেয়ে সবেমাত্র একটু শোবার তোড়জোড় করছি, এমন সময় মা দরজা ঠেলে এসে ঘরে ঢুকল। এমনিতে স্কুলে থাকি বলে দুপুরে আমার ঘুমের অভ্যেস নেই, তবে এখন গরমের লম্বা ছুটির দিন বলে শুয়ে এপাশ ওপাশ করা আর মোবাইলের গ্যালারিতে পুরনো ছবি হাতড়ানো ছাড়া বিশেষ কোনো কাজ নেই। চাকরি পাওয়ার আগে ও বাড়িতে থাকতে দুপুরবেলাগুলো চোখের নিমেষে হুশ করে কেটে যেত। প্রতি সপ্তাহে কাছে কিংবা দূরের সম্পর্কের কেউ না কেউ ঠিক বাড়িতে এসে হাজির হতো। রান্না খাওয়া দেখাশোনা হই হুল্লোড়ে অবসরের সময় পেতাম না। যাই হোক, মা এসে দাঁড়ানোই আমি উঠে বসলাম। আমাকে একটা খাতা আর পেন দিয়ে মা বলল, 3 দিন ধরে বলছি, কথা কানে করছিস না? এখন লিস্টগুলো করে ফেল। কী কী জিনিস এখান থেকে দেওয়া হয়েছিল আর কী কী জিনিস ওরা দিয়েছিল সব আলাদা আলাদা করে করবি। আমাদের এখান থেকে যা যা যৌতুক দিয়েছিল সব নিয়ে আসবি, এক কানা করিও যেন পড়ে না থাকে। তারপর যৌতুক নেওয়ার দায়ে ওদের শিক্ষা কেমন দিতে হয় তোর বাবা সব বুঝে নেবে। তবে রিসেপশনে পাওয়া যাবতীয় লিস্ট আর গয়না ওদের মুখে ছুঁড়ে মেরে আসবি। তুই ততক্ষণ লেখ, আমি চা করে নিয়ে আসছি। বলে ঘর থেকে মা হন হন করে বেরিয়ে গেল। আমি খাতা পেন টেনে নিয়ে লিস্ট করতে বসলাম। সুমনের সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে। পেশায় স্কুল টিচার, সভ্য ভদ্র সুদর্শন ছেলেটিকে দেখে বাবার প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল। মায়ের পছন্দ হয়েছিল ওদের মা ছেলের ছোট ফ্যামিলি দেখে। মা বলেছিল, আমার এই ছোট মেয়েটা বড্ড আদুরে, এদের ছিমছাম ছোট্ট সংসার, এত কাজের চাপ হবে না, আমি এখানেই মেয়ের বিয়ে দেব। পছন্দের পাত্র আর পরিবার পেয়ে বাবা 2 হাত ঢেলে খরচা করেছিল বিয়েতে। গয়না থেকে শুরু করে সংসারের যাবতীয় প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সমস্ত রকম জিনিসে ভরিয়ে দিয়েছিল। প্রবল আপত্তি করেছিল সুমন আর তার মা। আমার শাশুড়ি মা আগেকার মানুষ হলেও চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বে বেশ আধুনিক। উনি স্পষ্ট বলেছিলেন, এগুলো ফেরত নিয়ে যাবেন। আমাদের আয় কম হতে পারে, কিন্তু স্বাচ্ছন্দ্যের অভাব নেই। আপনার মেয়ে এখানে সুখেই থাকবে, এইটুকুই আশ্বস্ত করতে পারি আপনাকে। আর সংসারের খরচ বাঁচিয়ে কিভাবে একটা একটা করে জিনিস স্বামীকে দিয়ে করিয়ে নিতে হয় সেটাও ওকে শিখতে হবে। সবটা সবটা সন্তানকে হাতে তুলে দিতে নেই। কথাটা শোনেননি আমার জাঁদরেল উকিল বাবা। জোর করে ফ্রিজ, এসি, কিচেন অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে বিলাসবহুল যাবতীয় জিনিস ভরিয়ে দিয়ে এসেছিল। কিন্তু সুমন এইসবের একটাও ব্যবহার করতো না। আমার বাবার দেওয়া ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ আনপ্যাকড অবস্থায় সিঁড়ির নিচে অবহেলায় পড়েছিল দিনের পর দিন। ঝামেলার সূত্রপাত শুরু হলো এখান থেকেই। প্রতি পদক্ষেপে সুমনের সঙ্গে মতবিরোধ, অশান্তি, অভিমান চলতে থাকলো। সঙ্গে দোসর ওদের বাড়িতে আত্মীয় স্বজনের অবাধ আনাগোনা। নামেই নিউক্লিয়ার ফ্যামিলি হলেও মানুষজনের গমগম করত 3 তলার বাড়িটা। একা একা থেকে অভ্যস্ত আমি ভীষণ বিরক্ত হতাম। বাবা মায়ের উপর রাগও হতো খুব। সম্বন্ধ করে বিয়ে হয়ে এসেই সেই সব সমস্যার জন্য সুমন আর আমার মধ্যে সেই সখ্যতাটাই তৈরি হলো না। পরস্পরের প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশ করার তেমন সুযোগ হলো না। নিত্য মান অভিমান ঝগড়ায়। যদিও বুঝতে পারি তার বেশিরভাগটাই ছিল আমার আত্মাভিমান, জেদ এবং অহংকারের জন্য। কিন্তু আমার শাশুড়ি মা ছিলেন অমায়িক মানুষ।
তিনি হাই স্কুলের অঙ্কের রিটায়ার্ড টিচার। নলেজ ছিল অবাক করার মতো। ছেলেকে এই বয়সেও যথেষ্ট শাসনে রাখতেন। আমার সঙ্গে কথা কাটাকাটি হলে সুমন কোনো রকম কিছু এদিক ওদিক করে ফেললে দেখেছি সন্তানকে স্নেহ অন্ধ না হয়ে বরাবরের ছেলেকেই শাসন করেছেন। তাই এই মানুষটিকে আমি ভয় ভক্তি দুইই করতাম। বিয়ে যখন হলো, আমার বাংলায় মাস্টার্স কমপ্লিট, বিএড ফাইনাল ইয়ার চলছে। কিন্তু চাকরি করার কোনো ইচ্ছে আমার ছিল না। বলা ভালো, চাকরি করার কোনো মানসিকতা আমার তৈরিই হয়নি। আমার ধারণা ছিল আমার বাবা আমার জন্য পুরো পৃথিবী কিনে দিতে পারে। একটা চাকরি যে শুধু অর্থ উপার্জন নয়, একটা মানুষের আইডেন্টিটি তৈরি করে, আমার এ বিষয়ে কোনো ধারণা ছিল না। শাশুড়ি মাই আমাকে নিয়মিত বইপত্র এনে দিতেন। বিভিন্ন ফর্ম ফিল আপ করে নিজেই জমা দিয়ে আসতেন। সুমনও এ বিষয়ে খুব উদ্যোগী ছিল, কিন্তু আমার পড়াশোনা করার কোনো ইচ্ছাই ছিল না। শুধু মনে হতো এরা বোধহয় টাকার জন্যই ভীষণ লোভী, তাই আমার চাকরির জন্য আমার উঠে পড়ে লেগেছে। তবুও শাশুড়ি মা আর সুমনের লেগে থাকার ফল হিসেবে হাই স্কুলে চাকরিটা আমার হয়েই গেল। চাকরি পেয়েই শুরু হলো আর এক ঝামেলা। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। আমি যাতায়াত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম। সংসারে কাজে কন্ট্রিবিউট করার সময় হতো না, ইচ্ছেও ছিল না। শুধু বলতাম, বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দাও, মাইক্রোওয়েভে গরম করে চালিয়ে নেওয়া হবে। এভাবে সংসার হয় না। ক্রমে সুমনের সঙ্গে দূরত্ব বেড়ে চলছিল। আমি বরাবরই ভাবনা চিন্তা করে কাজ করি না, যখন যেটা মনে হয় বলে ফেলি। এই করে আদরে আদরে আসলে আমি বড্ড মানুষ হয়েছি, অবুঝ অভিমানী হয়ে উঠেছিলাম। আমি চাকরি পাওয়ার পরেই সুমন না জানিয়ে একদিন ওর পিস্তুত মাস্তুত ভাই বোন দাদা বৌদিদের নিমন্ত্রণ করে বসলো। আমাকেও কিছু জানায়নি, সারপ্রাইজ দেবে বলে। আমি স্কুল থেকে এসে দেখি প্রায় 15 লোকজন আমার বিছানায় সোফায় বসে শুয়ে আছে। মিউজিক সিস্টেমে গান চলছে, বিছানার উপর পকোড়া আর চায়ের আড্ডা। সারাদিনের ধকল, আমি বড্ড ক্লান্ত ছিলাম, নিজেকে সামলাতে পারলাম না। আমাকে দেখেই ননদ আর জায়েরা হই হই করে উঠল, কিন্তু আমি বিশেষ পাত্তা না দিয়ে সুমনকে তাদের সামনেই অসভ্যের মতো বলে ফেললাম, আচ্ছা, এই বাড়িতে আমার কি সামান্যতম প্রাইভেসিও নেই? এত হই হুল্লোড় আমি পছন্দ করি না। সারাদিন পর আমার শরীর আর দিচ্ছে না, একটু ঘুমোতে চাই। শাশুড়ি মা পকোড়ার প্লেট আর চায়ের কাপগুলো তুলে নিয়ে যেতে যেতে বললেন, তোমার সাকসেসের কথা মনে করেই আজকের এই আয়োজনটা করা হয়েছিল বৌমা। আমাদের পরিবারে তোমাকে মধ্য মনে করে বাঁচতে চাই সবাই। কারণ সুমনের বাবা মারা যাওয়ার পর ওর পিসি আর মামার বাড়ির লোকজন ওকে শক্ত হাতে বেঁধে রেখেছিল। তার বউ হিসেবে তুমি যে ওদের কড়া বন্ধনে বাঁধা পড়বে, এটাই তো স্বাভাবিক মনে করেছিলাম আমরা। কিন্তু ভালোবাসার অত্যাচার যে তোমার কাছে এতটা অসহ্য হবে বুঝতে পারিনি। আজ এই পর্যন্ত, বাকিটা কাল।